ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা স্বরযন্ত্র এবং অন্যান্য যন্ত্রাংশ যারা ধ্বনির উদ্ভবে এবং প্রকারভেদে বিভিন্নভাবে সাহায্য করে সেই বিষয়ে জানব। শুরুতেই কয়েকটা কথা বলে রাখি তোমাদের। মানুষের এই যে বিবর্তনের ধারা, সেখানে আগুনের আবিষ্কার এবং ভাষার উদ্ভব মানুষকে অন্যান্য প্রাণী থেকে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে দিয়েছিল। আজ থেকে প্রায় 15 থেকে 20 লক্ষ বছর আগে হোমো ইরেক্টাস প্রজাতির মানুষরা আগুনের ব্যবহার শিখেছিল এবং আজ থেকে প্রায় 1.5 লক্ষ বছর আগে মানুষ ভাষার ব্যবহার শিখেছে। যদিও ভাষার ব্যবহারের শুরুতে কিছু ধ্বনির মাধ্যমেই তাদের মনের ভাব আদান প্রদান করত, পরবর্তীকালে ভাষার বিবর্তনে বিভিন্ন জটিলতা, বিভিন্ন ব্যঞ্জন ধ্বনির উদ্ভব ঘটেছে। তো আজকে আমরা জানবো যে ভাষা এবং ধ্বনির উদ্ভবে, বিশেষত ধ্বনির উদ্ভবে স্বরযন্ত্র সহ কোন কোন যন্ত্রাংশ কি কি ভূমিকা পালন করে। তাহলে এসো আমরা বোর্ডে দেখি। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছবিতে আমরা প্রথমেই তার আগে বলে দিই যে বাগধ্বনি তৈরির জন্য যে যে যন্ত্রাংশ বিশেষ করে কাজে লাগে। বাগধ্বনি বলতে বিভিন্ন ধ্বনি রয়েছে। বিভিন্ন ধ্বনি মানে বিভিন্ন যন্ত্র থেকে আমরা বজ্রপাতের ধ্বনি শুনতে পাই, আমরা বিভিন্ন ধাতু ধ্বনি শুনতে পাই, জলের কলধ্বনি শুনতে পাই, পাখির গানে বিভিন্ন ধ্বনি শুনতে পাই। কিন্তু আমাদের এখানে আলোচনার বিষয় মানুষের কণ্ঠ দ্বারা যে ধ্বনি উচ্চারিত হয় তাদের আমরা বাগধ্বনি বলি। বাগ শব্দের অর্থ হচ্ছে কথা। তো বাগধ্বনি তৈরির জন্য যে যে যন্ত্রাংশ কাজে লাগে তাদের নাম আমরা একটু দেখে নিই। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ফুসফুস, তারপর স্বরযন্ত্র, তারপর তালু, তারপরে জিভ, তারপর দাঁত, তারপরে ঠোঁট, তারপরে নাক। আমরা এই যন্ত্রাংশগুলিকেই প্রধান ভূমিকা পালন করতে দেখি। ছবির দিকে তাকালেই আমরা দেখতে পাবো যে ফুসফুসের অবস্থান। ফুসফুস কি করে? আমাদের বাগধ্বনি উচ্চারণে প্রত্যক্ষভাবে কোনো ভূমিকা পালন না করলেও পরোক্ষভাবে বিশেষ ভূমিকা কিন্তু এই ফুসফুস পালন করে। ফুসফুসের মধ্যে থাকা শ্বাসবায়ু যখন আমাদের শ্বাসনালীর মাধ্যমে ধীরে ধীরে মুখগহ্বর এবং নাসিকা গহ্বর থেকে বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ এই যে যেটা নিঃশ্বাস, তোমাদের জেনে রাখতে হবে যে আমরা যে শ্বাসবায়ু গ্রহণ করি সেটাকে আমরা প্রশ্বাস বলি, এবং যে শ্বাসবায়ু আমরা ছেড়ে দিই, অর্থাৎ যে কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দিই, সেটাকে আমরা নিঃশ্বাস বলি। তো এই নিঃশ্বাসের সময় এই যে শ্বাসবায়ু, যেটা আমাদের শ্বাসনালী, ফুসফুস থেকে শ্বাসনালী, এবং সেখানে কণ্ঠ যন্ত্র যেটা আমাদের প্রধান স্বরযন্ত্র, তার মধ্যে থাকা স্বরতন্ত্রীকে কম্পিত করে এবং স্বরতন্ত্রীতে কম্পনের ফলে কিন্তু ধ্বনি উচ্চারিত হয় বা ধ্বনির উদ্ভব ঘটে। তারপরে আমরা দেখব স্বরযন্ত্র। এই যে বাগধ্বনি উচ্চারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যন্ত্রাংশ, সেটাই হচ্ছে স্বরযন্ত্র। একটু আগেই আমি বললাম যে স্বরযন্ত্রেই কিন্তু ধ্বনির উচ্চারণের জায়গা। তারপরে আমরা আসি তালু। তালু কোন জায়গাটাকে আমরা বলি? যে মুখগহ্বর। ছবিতে দেখতে পাচ্ছ মুখগহ্বরের যে সামনের দিকটা, অর্থাৎ দাঁতের গোড়ার উপর যে দিকটা, যেটা গম্বুজের মতো, মুখের মধ্যে যে গম্বুজের মতো অংশ, তার সামনের দিকটাকে আমরা তালু বলি। এটা অপেক্ষাকৃত কঠিন। এবং পেছনের দিকের যে তালুটা, যেটা আমাদের একেবারে পেছনের দিকটা, তালুর একেবারে পেছনের দিকটা, যেখান থেকে আমাদের গ্র্যাস নালী আস্তে আস্তে শুরু হয়, এই যে তার পেছনের দিকটাকে আমরা মূর্ধা বলি, এবং এই অংশটা যথেষ্ট কোমল। তো এখানে বিভিন্নভাবে এই যে নিঃশ্বাস যখন মুখগহ্বর থেকে বাইরে বেরিয়ে আসে, তখন বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয় এবং স্বরতন্ত্রীতে উচ্চারিত বা উদ্ভব যে ধ্বনি ঘটে সেটা বাধা পায় এবং অনুরণিত হয়ে বিভিন্ন ধ্বনি সৃষ্টি করে। এবার আমরা আসি জিভের কথায়। জিভ, এই যে আমরা দেখতে পাচ্ছি জিভ বিভিন্নভাবে দাঁতের সঙ্গে, তালুর সঙ্গে, মূর্ধার সঙ্গে বিভিন্নভাবে তারা স্পর্শ করে। জিভ বিভিন্নভাবে স্পর্শিত হয়ে দাঁতের মূলে, মূর্ধা এবং তালুতে বিভিন্ন ধরনের ধ্বনি কিন্তু উচ্চারণে সহযোগিতা করে। এবার আমরা আসবো দাঁতের কথায়। দাঁত ধ্বনি উচ্চারণে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। দাঁতের মাধ্যমে যে সমস্ত ধ্বনিগুলো বিশেষত উচ্চারিত হয় সেগুলোকে আমরা বলতে পারি ত, থ, দ প্রভৃতি ধ্বনিগুলো কিন্তু দাঁতের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তোমরা উচ্চারণ করেও নিজেরা দেখতে পারো। ঠোঁটের মাধ্যমে, এই যে নিঃশ্বাসের মাধ্যমে যে ধ্বনিটা মুখগহ্বরের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসে, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে ঠোঁটের একটা বিশেষ ভূমিকা আছে। প, ফ,
ব, ভ প্রভৃতি ধ্বনি কিন্তু এই ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়। ঠোঁটের উপরেরটাকে আমরা বলি ওষ্ঠ এবং নিচের ঠোঁটটিকে আমরা অধর বলি। এবার আসি বাগধ্বনি উচ্চারণে নাকের কি ভূমিকা রয়েছে সে বিষয়ে। বিভিন্ন নাসিক্য ধ্বনি যেমন উঙা, ইয় প্রভৃতি ধ্বনি উচ্চারণে নাকের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। অর্থাৎ স্বরযন্ত্রে অনুরণিত ধ্বনি সেটা নাসিকা গহ্বরের মাধ্যমে কিন্তু বাইরে বেরিয়ে আসে, যার জন্য উঙা, ইঙ প্রভৃতি ধ্বনিগুলি নাসিক্য ধ্বনি হিসেবেই কিন্তু উচ্চারিত হয়। একে ইংলিশে নেজালও বলা হয়। এবং কিছু কিছু ধ্বনি আছে যেগুলো পুরোপুরি তো নাসিক্য নয়, কিন্তু কিছুটা নাকি সুরে সেগুলো উচ্চারিত হয়, সেগুলিকে আমরা বলি আনুনাসিক ধ্বনি এবং সেগুলিকে চন্দ্রবিন্দু যোগে লেখা হয়। যেমন বাঁশ, হাঁস, বা তোমরা যারা ভূতের গল্প পড়েছো সেখানে দেখবে ভূতেদের যে কথাবার্তা তারা কিন্তু সব কথা নাকি সুরে বলে, যেমন হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও ইত্যাদি ভাবে তাদের শব্দ কিন্তু উচ্চারিত হয়। তো আমরা দেখলাম নাক কিভাবে নাসিক্য ধ্বনি উচ্চারণে তথা ধ্বনি উচ্চারণে ব্যবহৃত হয়। তাহলে আমাদের আজকের আলোচনার বিশেষ বিষয়বস্তু ছিল বাগধ্বনি তৈরিতে কি কি যন্ত্রাংশ কিভাবে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি পালন করে থাকে। আজকের ধ্বনি সম্বন্ধে আলোচনা এটুকুই। পরের দিন আমরা ধ্বনি বিষয়ে অন্যান্য আলোচনা, ধ্বনির বর্গীকরণ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব। সকলকে ধন্যবাদ।